বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় এসএসসি পরীক্ষার্থীরা, তোমরা যারা 26 সালে পরীক্ষা দিবে, তোমাদের জন্য সকল বিষয়ের সাজেশন আমি প্রতি বছরের ন্যায় রেডি করেছি। মামুন স্যার জব গাইডলাইন ইউটিউব চ্যানেলে তোমরা নিয়মিত সাজেশনের ক্লাস পাবে। তোমরা চাইলে এখান থেকে সাজেশনগুলো খুব সুন্দরভাবে দেখে নিতে পারবে। এরপরে তোমরা, আমি আশা করি সবাই পিডিএফ ফাইলটাও সংগ্রহ করে নেবে। পিডিএফ ফাইল সংগ্রহ করার জন্য 01754771072 হোয়াটসঅ্যাপ নাম্বারে মেসেজ করবে, তাহলে পিডিএফ ফাইলগুলো নিতে পারবে। 12টি বিষয়ের পিডিএফ নিতে হলে 800 টাকা সেন্ড মানি করতে হবে 01754771072 বিকাশ নগদ নম্বরে। তাহলে তোমরা সকল বিষয় সাজেশনগুলো নিয়ে একসাথে গোছানো প্রস্তুতি নিতে পারবে। আজকের বাংলা প্রথম পত্র নৈর্ব্যক্তিক অংশের সাজেশনের তৃতীয় ক্লাসে তৃতীয় পর্বে তোমাদের মাঝে উপস্থিত হয়েছি। তৃতীয় পর্বে তোমাদের গুরুত্বপূর্ণ অংশের সাজেশনটা আজকে দিয়ে দেওয়া হবে, তাই আমি তৃতীয় পর্বে চলে যাচ্ছি। দ্বিতীয় পর্ব পর্যন্ত তোমাদের শিক্ষা ও মনুষ্যত্ব যে অধ্যায়টি রয়েছে সে পর্যন্ত তোমাদের দ্বিতীয় ক্লাসে দেওয়া হয়েছিল, দ্বিতীয় পর্বে দেওয়া হয়েছিল। তারপর আমি স্ক্রল করে যাচ্ছি, তোমরা দেখে নাও যে পর্যন্ত আগের ক্লাসগুলো ছিল সেগুলো তোমরা দেখে নাও। শিক্ষা ও মনুষ্যত্ব মোতাহের হোসেন চৌধুরী, এই পর্যন্ত তোমাদের ক্লাস হয়েছিল। তো আমি এর পরের অংশ থেকে শুরু করব। প্রবাস বন্ধু সৈয়দ মুস্তাবা আলী, এখান থেকে আজকের তৃতীয় পর্ব শুরু হচ্ছে। প্রবাস বন্ধু রচনায় পাগমান পাহাড়ের রং কি নীল, আব্দুর রহমান তাড়াতাড়ি এসে অভয়বাণী দিল। এ বাক্যে আব্দুর রহমান কিসের অভয়বাণী দিল? খাবারের। খাজা মোল্লা গ্রাম থেকে কাবুলের দূরত্ব কত? 2.5 মাইল। কাবুল শহরের লেখক কতটি নর দানব দেখেছেন? 2টি। আফগানিস্তানের রিলিফ ম্যাপের চেহারার সঙ্গে সাদৃশ্য ছিল কার? আব্দুর রহমান। যথেষ্ট হয়েছে। আব্দুর রহমান এ বাক্যে কি প্রকাশ করেছে? বিরক্তি। শীতকালে পানশিরে একবার দম ফেলাতে কি পরিমাণ বেমারি বেরিয়ে যাবে? 100টি। পানশির কোথায়? উত্তর আফগানিস্তানে। শীতকালটা লেখক কোথায় কাটাতে চান? পানশিরি। লেখক শীতকালটা পানশিরি কাটাতে চান কেন? আপন প্রাণ বাঁচাতে। প্রবাস বন্ধু রচনাটি কোন গ্রন্থ থেকে নেওয়া হয়েছে? দেশ বিদেশে। ভেরি মাচ ইম্পর্টেন্ট এমসিকিউ এটা। এই এমসিকিউটা তোমাদের নৈর্ব্যক্তিক এবং সৃজনশীলের জ্ঞানমূলকেও আসতে পারে। আব্দুর রহমানের অতিথি পরায়ণতায় লেখকের ধৈর্যচ্যুতি ঘটেছে, কিন্তু তাকে মুগ্ধ করেছে যে গুণ, তা হলো সরলতা। এরপরে আমরা 21-এর গল্প জহির রায়হান, এইখানে এইটার মধ্য দিয়েই তোমাদের গদ্য অংশের এমসিকিউ শেষ হয়ে যাবে। 21-এর গল্প জহির রায়হানের থেকে 1 নম্বরে যেটা রেখেছি, 21-এর গল্প মূলত কোন ঘটনার প্রেক্ষাপটে রচিত? ভাষা আন্দোলনের প্রেক্ষাপটে রচিত। 21-এর গল্প বলতে কোন দিনকে বোঝানো হয়েছে? 21শে ফেব্রুয়ারি দিনকে বোঝানো হয়েছে। ভাষা আন্দোলনের সময় প্রধান দাবি কী ছিল? বাংলা ভাষাকে রাষ্ট্রভাষা করা। অন্ধকারে হঠাৎ কার দিকে চোখ পড়লে সকলের গা হাত পা শিউরে ওঠে? তপুর দিকে। রাহাত সারাদিন ঘুরেও কাকে খুঁজে পায়নি? তপুর মা ও বউকে। 21-এর গল্প রচনায় 3 বন্ধুর মধ্যে সবচেয়ে বয়সে কে ছোট ছিল? তপু। এককালে তপুর কোথায় যাওয়ার শখ ছিল? মিলিটারিতে। তপুর মিলিটারিতে যাওয়ার শখ পূরণ হয়নি কেন? জন্ম খোড়া ছিল বলে। ভাষা আন্দোলনের সময় মানুষ কি নিয়ে আন্দোলন করেছিল? মাতৃভাষার অধিকার। গল্পে কোন নদীর কথা উল্লেখ করা হয়েছে? বুড়িগঙ্গা নদীর কথা উল্লেখ করা হয়েছে। গুরুত্বপূর্ণ এমসিকিউগুলো কিন্তু তোমাদের জন্য রাখা হয়েছে, যেগুলো পরীক্ষায় আসতে পারে সেগুলোই রাখা হয়েছে। রেণু বাসা থেকে তপুদের জন্য কি ভেসে আনতো? কি বেজে আনতো? রেণু ভাষা থেকে তপুদের জন্য কি বেজে আনতো? ডাল মুড়। কি আনতো? ডাল মুড়।
টপু কাকে ওদের সাথে মিছিলে যেতে বলেছিল? রেনুকে। টপুর প্রত্যাবর্তন হলো কিভাবে? কঙ্কাল হয়ে। 21-এর গল্প এ কোন মূল্যবোধ প্রকাশ পায়? দেশপ্রেম ও ঐক্য। 21-এর গল্প ছোট গল্পটির প্রধান চরিত্র টপু। গদ্য অংশ থেকে 15টি নৈবিত্তিক তোমাদের আসবে। আমি 3টা পর্বে তোমাদের গদ্য অংশের সাজেশন পর্ব দিয়েছি এবং এই 3টা পর্বের থেকেই 15টা নৈবিত্তিক তোমাদের এখান থেকে কভার হয়ে যাবে। 15টা নৈবিত্তিকের মধ্যে তোমরা এই গদ্য অংশ থেকে আমি যে সাজেশন দিয়েছি এখান থেকে সর্বোচ্চ পরিমাণ তোমরা কিন্তু কমন পাবে। এরপরে আমি পদ্য অংশ থেকে তোমাদের 15টি নৈবিত্তিক আসবে, সেই অংশের সাজেশন আমি এই ক্লাসে শুরু করছি। কবিতা থেকে পদ্য অংশ থেকে 15টি নৈবিত্তিক থাকবে। তো প্রথমে শুরু হচ্ছে কপোতাক্ষ নদ মাইকেল মধুসূদন দত্ত থেকে। 1 নম্বরে মাইকেল মধুসূদন দত্তের অমর কীর্তি কোনটি? মেঘনাদ বধ কাব্য। বাংলা সাহিত্যে প্রথম ও সার্থক মহাকাব্য মেঘনাদ বধ। মাইকেল মধুসূদন দত্ত রচিত কাব্য বীরাঙ্গনা। একই কি বলে সভ্যতা? মধুসূদনের কোন ধরনের রচনা? প্রহসন। কপোতাক্ষ নদ কবিতায় চতুর্থ লাইনে তোমাদের কি সম্পর্কে বলা হয়েছে? কি এ বিরলে শব্দের সঙ্গে অন্তমিল রক্ষাকারী শব্দ কোনটি? তব কল কলে। 6 নম্বরে কবিতাংশের ভাব নিচের কোন কবিতার প্রকট হয়ে ধরা দিয়েছে? কপোতাক্ষ নদ। কপোতাক্ষ নদ কবিতায় স্নেহের তৃষ্ণা কথাটি প্রকাশ পেয়েছে স্মৃতিকাতরতা। কপোতাক্ষ নদ কবিতার কোন পংক্তির মধ্যে কবির স্বদেশপ্রেমের শব্দ সর্বোচ্চ বহিঃপ্রকাশ ঘটেছে? এখানে দুগ্ধ স্রোতরূপী তুমি জন্মভূমি স্থনে। আর কি হে হবে দেখা এখানে প্রকাশ পেয়েছে অনিশ্চয়তা। কপোতাক্ষ নদ কবিতায় প্রজারূপে রাজরূপ সাগরের দিতে এখানে প্রজা বলতে কাকে বোঝানো হয়েছে? কপোতাক্ষ নদকে। কপোতাক্ষ নদ কবিতায় কবি সাগরকে কিরূপ কল্পনা করেছেন? রাজা রূপে। লইছে যে তব নাম ভঙ্গের সঙ্গীতে, এখানে কার নামের কথা বলা হয়েছে? কপোতাক্ষ নদের। কপোতাক্ষ নদ কবিতায় প্রজা বলতে কাকে বোঝানো হয়েছে? নদকে। ইম্পর্টেন্ট এমসিকিউ। কপোতাক্ষ নদ কবিতায় কাকে প্রজা বলা হয়েছে? কপোতাক্ষ নদকে। লইছে যে তব নাম বঙ্গের সঙ্গীতে, এখানে তব নাম বলতে বোঝানো হয়েছে কপোতাক্ষ নদকে। চতুর্দশপত্তি কবিতার অষ্টকে থাকে ভাবের ব্যাখ্যা। কপোতাক্ষ নদ কবিতায় প্রথম 8 চরণের অন্তমিল বিন্যাস হচ্ছে ভেরি মাচ ইম্পর্টেন্ট এমসিকিউ। এটা তোমরা খুব সুন্দর করে দেখে নিবা। এই অন্তমিলটা মুখস্থ রাখবা। ক খ ক খ, তারপরে ক খ, তারপর শেষেরটা হচ্ছে খ ক। মনে রাখবা ক এর পরে খ, ক এর পরে খ, এভাবে 3 বার হচ্ছে সিরিয়ালি। শেষের বার হচ্ছে আগে খ হবে তারপরে ক হবে। এইটা হচ্ছে কপোতাক্ষ নদ কবিতার প্রথম 8 চরণের অন্তমিল বিন্যাস। কপোতাক্ষ নদ কবিতা অষ্টকের মিল বিন্যাসও হবে এভাবে ক খ ক খ ক খ খ ক, একই সেম। কপোতাক্ষ নদ কবিতার ষষ্ঠকের ছন্দমিল হবে, ষষ্ঠকের ছন্দমিলটা একটু ডিফারেন্স আলাদা, গ ঘ ঘ গ গ ঘ। এটা তোমরা মনে রাখবা যে গরুর গ আর ঘুড়ির গ এই দুইটা ঘ, গরুর গ আগে হবে, ঘুড়ির গ পরে হবে। এইটা হচ্ছে তোমরা মনে রাখবা এবং এটা হচ্ছে 3 বার হবে। তাহলে তোমরা এই ষষ্ঠকের ছন্দমিলটা সহজে মনে রাখতে পারবে। এরপরে কপোতাক্ষ নদ কবিতার শেষ 6 চরণের অন্তমিল হচ্ছে ওই সেম একটাই, গরুর গ আর হচ্ছে গরুর গ আর হচ্ছে ঘুড়ির গ অথবা গোড়ার ঘ, এটা মনে রাখলেই হবে। কপোতাক্ষ নদ কবিতার শেষ 2 চরণের মিল বিন্যাস হচ্ছে ঘ ঘ। তারপরে কপোতাক্ষ নদ কবিতাটি মাইকেল মধুসূদন দত্তের কোন গ্রন্থ থেকে নেওয়া হয়েছে? চতুর্দশপত্তি কবিতা বলি। ভেরি মাচ ইম্পর্টেন্ট, মনে রাখবা আমার এই সাজেশন থেকে প্রতি বছর সর্বোচ্চ পরিমাণ কমন থাকে এবং এবছরও থাকবে। কপোতাক্ষ নদ কবিতার প্রকাশ পেয়েছে স্মৃতিকাতরতা। পুরনো সেই দিনের কথা ভুলবে কি হায়, ও সেই চোখের দেখা, প্রাণের কথা সে কি ভোলা যায়? কপোতাক্ষ নদ কবিতার সাথে কি মিল রয়েছে? স্মৃতিকাতরতায়। মনে পড়ে সেই জ্যৈষ্ঠের দুপুরে পাঠশালা পলায়ন, এখানে কপোতাক্ষ নদের সাথে মিল রয়েছে কি? স্মৃতিকাতরতায়। এরপরে আমরা দেখব
কফি হাউজে সেই আড্ডাটা আজ আর নেই, কোথায় হারিয়ে গেল সোনালি বিকেলগুলো, সেই আজ আর নেই। উদ্দীপকে কপোতাক্ষর কবিতার কোন দিকটি ফুটে উঠেছে? চিঠিকাটোটা। কপোতাক্ষর কবিতাটি রচনাকালে কবি কোন দেশে ছিলেন? ফ্রান্সে ছিলেন। চতুর্দশপদী কবিতায় প্রচলিত অষ্টকের অন্তমিল হচ্ছে। এখানে তোমরা এই যে প্রশ্নগুলো রয়েছে এগুলো একটু দেখে যাবা, আমি স্ক্রল করে যাব, তোমরা এগুলো দেখে যাবা। 28 নম্বরটা দেখে নাও, 1 এবং 3 সঠিক। 29 নম্বরটা দেখে নাও, 29 নম্বর নাই এখানে, তোমাদের 28 পর্যন্তই হচ্ছে এই তোমাদের কপোতাক্ষর পর্যন্ত MCQ। এরপরে যে নতুন একটা অংশ, জীবন বিনিময়, গোলাম মোস্তফা। এখানে 1 নম্বরে বলা হয়েছে জীবন বিনিময় কবিতার মূল বিষয় কি? আত্মত্যাগ ও মানবতা। কবি জীবন বিনিময় বলতে কি বোঝাতে চেয়েছেন? এখানে অন্যর জন্য জীবন উৎসর্গ করা। কবিতায় কোন গুণটি সবচেয়ে বেশি গুরুত্ব পেয়েছে? ত্যাগ। কার চিকিৎসা করার জন্য রাজ্য সকল চিকিৎসক জড়ো রয়েছেন? হুমায়ুনের। জীবন বিনিময় কবিতার দুরন্ত রোগ বলতে কি বোঝানো হয়েছে? মরণব্যাধি। জীবন বিনিময় কবিতাকে এখানে ব্যঙ্গকণ্ঠে চিকিৎসকদের ডেকেছিলেন বাবর। জীবন বিনিময় কবিতায় কোরবানি বলতে কি বোঝানো হয়েছে? আত্মত্যাগ। জীবন বিনিময় কবিতায় শ্রেষ্ঠ ধন বলতে বোঝানো হয়েছে নিজের জীবনকে। জীবন বিনিময় কবিতার কার প্রার্থনা কবুল হয়েছে? বাবরের। ভেরি মাচ ইম্পর্টেন্ট MCQ সবগুলো এখানে। জীবন বিনিময় কবিতার পুলকে বলতে বোঝানো হয়েছে আনন্দে। জীবন বিনিময় কবিতায় উষার পূর্বাভাস বলতে বোঝানো হয়েছে আশার আলো। ভেরি মাচ ইম্পর্টেন্ট। এরপরে কবিতায় কাদের জন্য আত্মত্যাগের কথা বলা হয়েছে? এখানে মানুষের জন্য আত্মত্যাগের কথা বলা হয়েছে। জীবন বিনিময় কবিতায় বিনিময় শব্দটি কি বোঝায়? বিনিময় বলতে বোঝায় ত্যাগের মাধ্যমে আদান প্রদান। কবির দৃষ্টিতে মানুষের শ্রেষ্ঠ গুণ হচ্ছে ত্যাগ। কবিতায় কাদের জন্য নিজের জীবন উৎসর্গের কথা বলা হয়েছে? দেশের মানুষ। জীবন বিনিময় কবিতায় কিসের বিরুদ্ধে ইঙ্গিত রয়েছে? স্বার্থপরতা। কবি কী ধরনের জীবনকে অর্থবহ মনে করেন? পরোপকারী জীবন। জীবন বিনিময় কবিতায় কোন মানসিকতা পরিত্যাগ করতে বলা হয়েছে? স্বার্থপরতা। কবিতায় মানুষের প্রকৃত মহত্ব কী দিয়ে নির্ধারিত? আত্মত্যাগ। কবিতায় কিসের মাধ্যমে মানুষের মর্যাদা বৃদ্ধি পায়? মানব সেবা। জীবন বিনিময় কবিতার ভাবধারা কেমন? মানবতাবাদী। কবির মতে কিসের জন্য জীবন দেওয়া মহৎ কাজ? মানুষের কল্যাণ। কবিতায় কোন শিক্ষা সবচেয়ে গুরুত্বপূর্ণ? অন্যর জন্য ত্যাগ করা। উমর ফারুক কাজী নজরুল ইসলাম থেকে আমরা যদি বলি, 1 নম্বরে ঈশার আজানের মধ্য দিয়ে কবি কোন চিঠি স্মরণ করেছেন? এখানে উমরের আহ্বানকে স্মরণ করেছেন। ভেরি মাচ ইম্পর্টেন্ট। ইসলামের দ্বিতীয় খলিফা কে ছিলেন? উমর ফারুক রাদিয়াল্লাহু। উমর ফারুক কবিতায় প্রিয়হারা কান্নার মতো কি বুকে বিদে আজান। বাতায়ন বলতে কি বোঝানো হয়েছে? জানালা। সত্তর আলো নিভিয়া দ্বারা কি বোঝানো হয়েছে? দুঃসময়ের সূচনা। উমর ফারুক কবিতায় উল্লেখিত মুয়াজ্জিনের কণ্ঠে কি শোনানো হয়? আজানের ধ্বনি। উমর রাদিয়াল্লাহু হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পায়ে কি সমর্পণ করেছিলেন? তরবারি সমর্পণ করেছিলেন। ঐশ্বর্যের মদ বলতে কি বোঝানো হয়েছে? সম্পদের প্রলোভন। উমর ফারুক কোন মরুভূমি পার হয়ে জেরুজালেম পৌঁছেছিলেন? সাহারা। যে আগুনে তাতে খই সম ফোটে বালুকা মরুর পরে। এখানে আগুন বলতে বোঝানো হয়েছে সূর্যের তাপ। তুমি জিতে গিয়ে বড় হতে চাও। এখানে কাকে বড় হওয়ার কথা বলা হয়েছে? বৃত্ত। উমর ফারুক কবিতায় কোন মহাবীর কথা বলা হয়েছে? খালিদ ওয়ালিদ রাদিয়াল্লাহু। উমর ফারুক রাদিয়াল্লাহু বাইতুল মাল থেকে কি পিঠে করে বহন করেছেন? আটা। উমর ফারুক কবিতায় পাপের বারের সাথে কিসের তুলনা করা হয়েছে? আটার বস্তা। উমর ফারুক কেন নিজের পুত্রকে শাস্তি দিয়েছিলেন? মদ্যপানের জন্য। উমর ফারুক কবিতাটি কোন কাব্য থেকে সংকলিত হয়েছে? জিঞ্জির কাব্য থেকে সংকলিত হয়েছে। ভেরি মাচ ইম্পর্টেন্ট MCQ। 17 নম্বরে উমর ফারুকের উপাধি কোনটি? আমিরুল মুমিনিন। আমরা 20টি কবিতা থেকে আজকের ক্লাসটা শেষ করব। এরপরে চতুর্থ পর্বে আমাদের MCQ বাংলা প্রথম পত্রের MCQ পর্বটি শেষ হয়ে যাবে। 4টা ধাপে আমি তোমাদের ক্লাসগুলো দিয়েছি এবং এই ভিডিও ডিসক্রিপশনে সবগুলো পর্বের লিঙ্ক দেওয়া থাকবে, সেখান থেকে তোমরা ধাপে ধাপে সবগুলো পর্ব দেখে নিতে পারবে। মনে রাখবে এখানে বাংলা প্রথম পত্রের 4টা ধাপে আমি সবগুলো MCQ দিয়েছি, কারণ একটা ধাপে যদি দিতে যাই সেই ক্লাসটা অনেক বড় হয়ে যাবে, তোমরা দেখতে চাবা না, তাই আমি ধাপে ধাপে দিয়েছি। বৃষ্টি লিখেছেন ফররুক আহমদ,
বৃষ্টি কবিতায় বৃষ্টিকে কিরূপ বলা হয়েছে? বহু প্রতীক্ষিত। বৃষ্টি কবিতায় কোন নদীর উল্লেখ করা হয়েছে? পদ্মা আর মেঘনা নদীর কথা উল্লেখ করা হয়েছে। ভেরি মাচ ইম্পর্টেন্ট। রৌদ্রদগ্ধ ধানক্ষেত কার স্পর্শ পেতে চায়? নদীর ফাটলে। বৃষ্টি কবিতায় ধানক্ষেতকে কিরূপ বলা হয়েছে? রৌদ্রদগ্ধ। রুক্ষ মাঠ কিসের সুর শোনে? বর্ষণের সুর। বৃষ্টি কবিতায় কোন ফসলের উল্লেখ আছে? ধান ফসলের উল্লেখ আছে। ভেরি মাচ ইম্পর্টেন্ট। বর্ষার সঙ্গে কিসের সম্পর্ক? বিরহের। বৃষ্টি কবিতায় কবি বিদ্যুৎকে কেমন বলেছেন? রূপসী। বৃষ্টি কবিতায় কোন দিকের হাওয়ার কথা বলা হয়েছে? পূর্ব। বৃষ্টি কবিতায় বর্ষণ মুখর দিনের কোন ফুলের কথা বলা হয়েছে? কেয়া। রৌদ্রদগ্ধ ধানক্ষেত কিসের প্রতীক? গ্রীষ্মের প্রতীক। কোথায় পূর্ণ প্রাণে জোয়ার আসে? নদীর ফাটলে। কোথাকার ফাটলে বন্যা পূর্ণ জোয়ার নিয়ে আসে? মাটির। এই হচ্ছে আজকের ক্লাসে আজকের পর্ব 3-এ আমি অনেকগুলো টপিক দিয়ে দিলাম। এরপরে বাকি অংশটা আমরা 4 নম্বর পর্বে দিয়ে দেব। তো প্রতিবারের মতো তোমাদের জন্য সাজেশন সবগুলো সাবজেক্টে রেডি করা হয়েছে। সাজেশনগুলোর কী? বাংলা প্রথম পত্র, দ্বিতীয় পত্র, ইংরেজি প্রথম পত্র, ইংরেজি দ্বিতীয় পত্র, গণিত, তথ্য প্রযুক্তি, বিজ্ঞান, পরিমিতি, ভূগোল, ইতিহাস, ইসলাম শিক্ষা, কৃষি শিক্ষা, সবগুলো সাজেশনের ক্লাস ধাপে ধাপে খুব দ্রুত তোমাদের দিয়ে দেওয়া হবে। তোমরা সবগুলো পর্ব এমসিকিউ সৃজনশীল দেখে নিবা এবং তোমরা এই সাজেশনগুলো সব একসাথে পিডিএফ ফাইল আকারে নেওয়ার জন্য আমার এই হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবে 017547772। তাহলে 12টা বিষয়ের সাবজেক্ট তোমরা মাত্র 800 টাকা দিয়ে নিতে পারবা। 017547772 এই বিকাশ নাম্বারে সেন্ড মানি করে তোমরা নিতে পারবে এবং সর্বোচ্চ পরিমাণ কমন ইনশাল্লাহ থাকবে প্রতি বছরের ন্যায়। তাই এই হোয়াটসঅ্যাপ নাম্বারটা একটু তোমরা সংগ্রহ করে রাখবে। মামুন স্যার জব গাইডলাইন ইউটিউব চ্যানেলের সাথেই থাকবে। আমার পুরনো ইউটিউব চ্যানেলের সাথে তোমরা অনেকেই ছিলে, সেই পুরনো ইউটিউব চ্যানেলটা তোমাদের দেখিয়ে দিচ্ছি। পুরনো ইউটিউব চ্যানেলটা হচ্ছে মামুন অনলাইন হেল্প। মামুন অনলাইন হেল্প ইউটিউব চ্যানেলে আমি বর্তমানে এই চ্যানেলটা হচ্ছে কাজ করছি না, আমি নতুন চ্যানেলে তোমাদের জন্য কাজ শুরু করেছি। তাই তোমরা সবাই মামুন অনলাইন হেল্প ইউটিউব চ্যানেলের সাথে যারা আগে ছিলে তারা নতুন ইউটিউব চ্যানেলে ভিডিওগুলো পাবে। সম্পূর্ণ ক্লাস সাজেশন সম্পূর্ণ অংশ তোমরা নতুন ইউটিউব চ্যানেলে পাবে। তাই নতুন ইউটিউব চ্যানেলে তোমরা যুক্ত হয়ে যাও। নতুন ইউটিউব চ্যানেলটি হচ্ছে মামুন স্যার জব গাইডলাইন। তো মামুন স্যার জব গাইডলাইন ইউটিউব চ্যানেলটি তোমাদের দেখিয়ে দিচ্ছি এই ভিডিওর ডিসক্রিপশনে, এবং পুরনো ইউটিউব চ্যানেল থেকেও তোমরা লিঙ্ক করা রয়েছে, সেখান থেকেও ক্লিক করে দেখবা যে তোমরা যখন তোমরা চ্যানেল ভিউ করবে, চ্যানেল ভিউ করলেই দেখবা যে এখানে আমার অ্যাড করা রয়েছে নতুন চ্যানেল হচ্ছে মামুন স্যার জব গাইডলাইন। এখানে ইউটিউব অ্যাড করা রয়েছে, এখানে জাস্ট একটা ক্লিক করলেই তোমরা পুরনো চ্যানেল থেকে নতুন চ্যানেলে চলে যেতে পারবা। এই নতুন চ্যানেলে তোমরা ভিডিওগুলো পেয়ে যাবা। দেখতে পাচ্ছ যে সাজেশন ক্লাসগুলো করা রয়েছে, প্লে লিস্ট আকারে দেওয়া রয়েছে। প্লে লিস্টে দেখতে পাচ্ছ যে এসএসসি পরীক্ষা সাজেশন 2026। এখানে ভিউ ফুল প্লে লিস্ট করলে তোমরা এখানে সিরিয়ালের সকল সাজেশনের ক্লাসগুলো পর্বগুলো তোমরা পেয়ে যাবা। দেখতে পাচ্ছ বাংলা কিন্তু অলরেডি আমি পর্ব 1 পর্ব 2 আপলোড করেছি, এটা নিয়ে পর্ব 3 হবে। এরপর আরেকটা পর্ব রয়েছে বাংলায় এবং আরেকটি হবে তোমাদের সৃজনশীল পর্ব। টোটাল 5টা পর্বের মধ্যে বাংলা প্রথম পত্র আমি শেষ করব। তো তোমরা আজকের এই ভিডিওর মাধ্যমে সেগুলি অনেক উপকৃত হলে। ভালো থাকবে। ধন্যবাদ সকলকে।